মেকলে কে ছিলেন? মেকলে ছিলেন লর্ড বেন্টিং এর শিক্ষা সচিব। মেকলে ছিলেন লর্ড বেন্টিং এর শিক্ষা সচিব। পরের প্রশ্ন, মেকলে মিনিট কি? বড়লাট লর্ড বেন্টিং এর শিক্ষা সচিব মেকলে 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি বেন্টিংকে ভারতে পাশ্চাত্য শিক্ষার অবৈজ্ঞানিক ও নিকৃষ্টতার প্রেক্ষাপটে এবং পাশ্চাত্য শিক্ষার উৎকৃষ্টতার পক্ষে যে অভিমত দেন তা মেকলে মিনিট নামে পরিচিত। পরের প্রশ্ন, চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? অথবা ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার ফিল্ট্রেশন তত্ত্ব কি? লর্ড বেন্টিং এর আইন সচিব এবং খ্যাতনামা ব্রিটিশ চিন্তাবিদ ও সাহিত্যিক মেকলে তার বিখ্যাত মিনিউটস এ বলেন যে প্রথমে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তৃতি হবে এবং তারপরে তা ধীরে ধীরে ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এই নীতি ফিল্ট্রেশন তত্ত্ব বা চুইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। পরের প্রশ্ন, চার্লস উড কে ছিলেন? চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 1854 খ্রিস্টাব্দে উড তার শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা জারি করেন। পরের প্রশ্ন, চার্লস উডের ডেসপাচ বা নির্দেশনামা কি? চার্লস উডের ডেসপাচ বা নির্দেশনামা কি? ভারতের শিক্ষা ব্যবস্থাকে নিয়মবদ্ধ ও সুসংহত করার জন্য 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। এতে সরকারি উদ্যোগে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন, স্বতন্ত্র শিক্ষা বিভাগ তৈরি, নারী শিক্ষার প্রসার, মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা প্রভৃতি সুপারিশ করা হয়। এটি উডের ডেসপাচ বা উডের নির্দেশনামা নামে পরিচিত। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? উত্তর হচ্ছে জেমস উইলিয়াম কোলভিল। পরের প্রশ্ন, কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়? 1917 খ্রিস্টাব্দে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষার উন্নতিকল্পে ব্রিটিশ সরকার স্যার মাইকেল স্যাডলারের নেতৃত্বে এই কমিশন গঠন করে। স্যাডলার কমিশনের 2 জন ভারতীয় সদস্য হলেন আশুতোষ মুখার্জি ও ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। পরের প্রশ্ন, কে কবে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে 20 আগস্ট ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। কে কেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? একেশ্বরবাদী আদর্শ প্রচারের উদ্দেশ্যে রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, কে কবে সতীদাহ প্রথা রদ করেন? রামমোহন রায় সংবাদপত্রে বিভিন্ন নিবন্ধ ও পুস্তিকা রচনা করেন, ধর্মশাস্ত্র থেকে যুক্তি দেখিয়ে জনমত গঠন করে সতীদাহ প্রথার বিরোধিতা করেন। তার দৃঢ় আন্দোলন ও বিশিষ্টজনের সহমর্মিতায় 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর উদারচেতা গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং সপ্তদশ বিধি আইন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। পরের প্রশ্ন, কাকে কেন বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়? যদি এই প্রশ্নটা নিয়ে দ্বিমত আছে, প্রশ্নটা আমি পরের ক্লাসে বলবো। পরের প্রশ্ন, কে কাকে ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলেছেন? কে কাকে ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলেছেন? ঐতিহাসিক ডক্টর বিপান চন্দ্র রাজা রামমোহন রায়ের সংবাদপত্রের স্বাধীনতার সপক্ষে আন্দোলনে সাহসী পদক্ষেপের জন্য
ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলেছেন। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায় প্রকাশিত দুটি সংবাদপত্রের নাম। 1821 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় সংবাদ কৌমুদী এবং 1822 খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় মিরাত উল আকবর সংবাদপত্র প্রকাশ করেন। পরের প্রশ্ন, কে কাকে এবং কেন ব্রহ্মানন্দ উপাধি দেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে 1862 খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ উপাধি দেন, কেননা তার পাণ্ডিত্য ও বহুমুখী প্রতিভার অধিকারী। কেশবচন্দ্র সেনের ধর্মপ্রচার, সমাজ সেবার আদর্শ ও নারী মুক্তি আন্দোলন প্রভৃতি কর্মসূচি যুব সমাজকে আকৃষ্ট করলে এবং তারা দলে দলে ব্রাহ্ম সমাজে যোগ দিলে তিনি এই অভিধায় ভূষিত হন। পরের প্রশ্ন, নববিধান কি? কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে কিছু নতুন বিধান বা নীতি প্রবর্তন করেছিলেন, যা নববিধান নামে পরিচিত। পরের প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। 3 আইন কি? ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে 1872 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার অ্যাক্ট 3 বা 3 আইন পাশ করে এবং তার দ্বারা বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করা হয় এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া হয়। পরের প্রশ্ন, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলিতে কি বোঝো অথবা নব্যবঙ্গীয় কারা? 19বিংশ শতাব্দীতে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে একদল উগ্র আদর্শ ও সংস্কারবাদী যুবক পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করতে শুরু করেছিল। তারা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। নব্যবঙ্গ আন্দোলন কি? ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গের তরুণ সদস্যরা পুরনো সমস্ত কিছুর সমালোচনা এবং প্রচলিত হিন্দু ধর্ম ও সামাজিক কুসংস্কারগুলির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তাদের এই আন্দোলনকেই নব্যবঙ্গ আন্দোলন বলা হয়। পরের প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন কে কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন? পৌত্তলিকতা, জাতিভেদ, অদৃষ্টবাদ প্রভৃতি সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং সাহিত্য ও স্বদেশ প্রেম প্রভৃতি বিষয়ে আলোচনা ও বিতর্কের জন্য ডিরোজিও 1828 খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। ডিরোজিও ছিলেন এই সভার সভাপতি এবং তার ছাত্র উমাচরণ বসু ছিল এর সম্পাদক। পরের প্রশ্ন, ডিরোজিওর সম্পাদিত দুটি পত্রিকার নাম। একটার নাম জ্ঞানেশন এবং আরেকটি হলো এনকোয়ারার। পরের প্রশ্ন, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই। কে কবে বিধবা বিবাহ চালু করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর বিধবা বিবাহ চালু করেন। পরের প্রশ্ন, যতমত ততপথ কথাটি কে বলেছিলেন? শ্রীরামকৃষ্ণদেব। মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম জ্ঞানযোগ, বর্তমান ভারত, ভাববার কথা ইত্যাদি। কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে অসহায়, আর্ত, পীড়িত মানুষের সেবা, শিক্ষার প্রসার, জাতীয়তাবোধের বিকাশ প্রভৃতি জনকল্যাণমূলক কাজের উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? প্রার্থনা সমাজ 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? মহারাষ্ট্রের প্রখ্যাত সমাজ সংস্কারক আত্মারাম পাণ্ডুরঙ্গ 1866 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে
প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সনাতন হিন্দু ধর্মের বহুবিধ আচার আচরণের পরিবর্তে একেশ্বরবাদ প্রচার করাই ছিল প্রার্থনা সমাজের মূল উদ্দেশ্য, যেখানে কেশবচন্দ্র সেন উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। পরের প্রশ্ন, প্রার্থনা সমাজের কর্মসূচি। প্রার্থনা সমাজের সদস্যরা অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহের সূচনা ও প্রসার, অস্পৃশ্যতা ও পর্দা প্রথা বর্জন, বাল্যবিবাহ, বহুবিবাহ রদ, সমাজের দুস্থদের উন্নয়ন, স্ত্রী শিক্ষার প্রসার, অনাথ আশ্রম, বিধবা আশ্রম, চিকিৎসালয় স্থাপন প্রভৃতি কর্মসূচি গ্রহণ করেন। পরের প্রশ্ন, প্রথম থিওসফিক্যাল সোসাইটি কে কোথায় প্রতিষ্ঠা করেন? মাদাম ব্লাভাটাস্কি ও কর্নেল এইচ.এস. ওলকট 1875 খ্রিস্টাব্দে বিভিন্ন ধর্ম ও দার্শনিক মতবাদ এবং বৈজ্ঞানিক আলোচনায় তুলনামূলক বিচারের উদ্দেশ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? স্বামী দয়ানন্দ সরস্বতী কর্তৃক 1875 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠা হয়। আর্য সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বেদকে সমস্ত ধর্মের মধ্যে চূড়ান্ত বলে মনে করতেন স্বামী দয়ানন্দ সরস্বতী। একদিকে হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা, অন্যদিকে সমাজের নানান কুসংস্কার দূর করার উদ্দেশ্যে 1875 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে তিনি আর্য সমাজের প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন এবং কবে? জ্যোতিবা ফুলে 1873 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, জ্যোতিবা ফুলে রচিত একটি গ্রন্থের নাম? গুলামগিরি। পরের প্রশ্ন, কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিল? শ্রীনারায়ণ গুরু। ভাইকম সত্যাগ্রহ বলতে কি বোঝো? দক্ষিণ ভারতের তিবাঙ্কুরে ভাইকমের একটি মন্দিরে চারিদিকে রাস্তা থাকলেও এঝাবা, পুলাওয়া প্রভৃতি দলিতদের এই মন্দিরে প্রবেশাধিকার বা মন্দিরের রাস্তায় হাঁটার অধিকার ছিল না। তাই 1924 খ্রিস্টাব্দে শ্রীনারায়ণ গুরু এই রাস্তা অবহেলিত সাধারণ মানুষের ব্যবহার করার দাবিতে যে আন্দোলন গড়ে তোলেন তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। পরের প্রশ্ন, 1924 থেকে 25 খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? শ্রীনারায়ণ গুরু। আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? আলিগড় আন্দোলনের প্রবর্তক ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। আলিগড় আন্দোলন বলতে কি বোঝো? পাশ্চাত্য ও আধুনিক শিক্ষায় শিক্ষিত স্যার সৈয়দ আহমেদ খান 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধে মুসলিম সমাজের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার উন্নতিকল্পে আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার, যুক্তিবাদ, সমাজ সংস্কার ও রাজনৈতিক চেতনার জাগরণে যে বৃহৎ কর্মপরিকল্পনা গ্রহণ করেন তা ইতিহাসে আলিগড় আন্দোলন নামে পরিচিত। পরের প্রশ্ন, পতিদার কাদের বলা হয়? পতিদার কথাটির অর্থ হলো জমির মালিক। সাধারণভাবে বলা যায় পতিদার হলো গুজরাটের কুনবি সম্প্রদায়ভুক্ত এক উচ্চবৃত্ত কৃষক শ্রেণী, যারা ব্রিটিশ প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে আর্থসামাজিক অগ্রগতি ঘটিয়ে পতিদারে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, সাহু বা সাহুকার কাদের বলা হয়? হিন্দি শব্দ সাহুকার কথাটির অর্থ হলো টাকা পয়সার লেনদেনের সঙ্গে যুক্ত মারোয়ারি ব্যবসায়ী শ্রেণী। হিন্দু সমাজের সাহু বা সাহুকার বৈশ্য বর্ণ অর্থাৎ বণিক সম্প্রদায়ভুক্ত মানুষ হিসেবে অবহিত। ঔপনিবেশিক ভূমি বন্দোবস্তে পশ্চিম ও দক্ষিণ ভারতে এই মহাজন শ্রেণী সম্পূর্ণভাবে ঋণদাতা সুদখোর মহাজন হিসেবে শোষক শ্রেণীর প্রতীক হয়ে ওঠে। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহী দুইজন নেতার নাম? সিধু এবং কানু। পরের প্রশ্ন, কে কবে
প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন? 1920 খ্রিস্টাব্দে লালা লাজপত রায় ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? 1925 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, দিকু কাদের বলা হয়? দিকু শব্দের অর্থ প্রতারক বা প্রবঞ্চক। উপজাতি অধ্যুষিত অঞ্চলে ইংরেজদের আশ্রিত জমিদার, জোদ্দার, মহাজন, ঠিকাদার প্রভৃতি মধ্যস্বত্বভোগীদের অনুপ্রবেশ ঘটলে তাদের শোষণ নিপীড়নে উপজাতিদের জীবন দুর্বিষহ হয়ে উঠত। উপজাতিরা এই বহিরাগতদেরকেই দিকু বলতো। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটক কে রচনা করেন? নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। দলিত কাদের বলা হয়? সাধারণভাবে দলিত বলতে অনুন্নত তথাকথিত নিম্নবর্গের সম্প্রদায়কে বোঝায় যারা দীর্ঘকাল ধরে হিন্দু বর্ণের দ্বারা নিষ্পেষিত ও উপেক্ষিত হয়েছে। এদের কোনো অর্থনৈতিক ও সামাজিক অধিকার ছিল না। দলিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মাহা, ইজাজ, পুলা প্রমুখ সম্প্রদায়। এদের দাবি ছিল সমানভাবে জমি বন্টন এবং দিনমজুরির হার বৃদ্ধি, অবৈতনিক শিক্ষার সুযোগ ও আর্থিক শোষণ বন্ধ করা। পরের প্রশ্ন, বাংলায় দুজন দলিত নেতার নাম। একজনের নাম হচ্ছে হরিচাঁদ ঠাকুর, আর একজনের নাম গুরুচাঁদ ঠাকুর। পরের প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে কোন বড়লাট পাশ করেন? দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন 1878 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড লিটন পাশ করেন। পরের প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইনে কি বলা আছে? 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইনে বলা হয় যে সরকার বিরোধী কোন রকম মন্তব্য সংবাদপত্রে প্রকাশ করা যাবে না। পরের প্রশ্ন, বন্দে মাতরম মন্ত্রটি কোন গ্রন্থে উচ্চারিত হয়? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ গ্রন্থে। ইলবার্ট বিল কি? ভারতে ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় বিচারকরা সাধারণত কোনো ইউরোপীয়দের বিচার করতে পারত না। এই বৈষম্য দূর করে ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের সমক্ষমতা দান করার জন্য বড়লাট লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট একটি আইনের খসড়া বা বিল প্রস্তুত করেন। এটি ইলবার্ট বিল নামে পরিচিত। পরের প্রশ্ন, টাইপিং শব্দের অর্থ কি? টাইপিং শব্দের অর্থ হচ্ছে মহান শান্তি। পরের প্রশ্ন, শতদিবসের সংস্কার বা 100 দিনের সংস্কার কি ছিল? চীনের অন্যতম বুদ্ধিজীবী কাউ ইউয়ে সংস্কারের দাবিতে 1895 খ্রিস্টাব্দে সম্রাটের কাছে 1300 বুদ্ধিজীবীর স্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্র জমা দিলে সম্রাট কুয়াংশু যে কর্মসূচি গ্রহণ করে তা 100 দিন ধরে চলে বলে এটি 1898 খ্রিস্টাব্দের সংস্কার বা শতদিবসের সংস্কার নামে পরিচিত। পরের প্রশ্ন, কুওমিন্টাং দলের প্রতিষ্ঠাতা কে? সান ইয়াতসেন 1912 খ্রিস্টাব্দে চীনে কুওমিন্টাং দল গঠন করেন। সান ইয়াতসেনের প্রস্তাবিত 3টি নীতি কি ছিল? অথবা সান মিনচুয়াই বলতে কি বোঝো? চীনা প্রজাতন্ত্রের জনক সান ইয়াতসেন 1905 খ্রিস্টাব্দে জাপান থেকেই চীনের বিপ্লবী দলগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য 1 জাতীয়তাবাদ, 2 জনগণতন্ত্রবাদ এবং 3 জীবিকাবাদ নামে যে 3টি নীতি ঘোষণা করেন তা চীনের ইতিহাসে সান মিনচুয়াই বা সান ইয়াতসেনের 3 নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, 4th মে বা 4 মে আন্দোলন বলিতে কি বোঝো? ভার্সাই সন্ধিতে চীনের অবমাননার প্রতিবাদে চীনের বুদ্ধিজীবী শ্রেণী, নারী, ছাত্র, কৃষক ও শ্রমিকদের নেতৃত্বে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে 1919 খ্রিস্টাব্দে 4 মে চীনে যে আন্দোলন হয়েছিল তা 4th মে বা 4 মে আন্দোলন নামে পরিচিত। চেন তুশিউ, সাই ইউয়ান পাই এবং শি তাও চাও প্রমুখ ছিলেন এই আন্দোলনের উল্লেখযোগ্য নেতা। পরের প্রশ্ন, 4 মে আন্দোলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? 4 মে আন্দোলন
1919 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। চীনে চৌঠা মে আন্দোলনে কে কে নেতৃত্ব দিয়েছিল? চেন তুশিউ, সান ইউয়ান পাই এবং শি তা চাও প্রমুখ। ফোর্থ মে আন্দোলন কোন বিশ্ববিদ্যালয়ে জড়িত ছিল? ফোর্থ মে আন্দোলনে পিকিং বিশ্ববিদ্যালয়। ফোর্থ মে আন্দোলনের কারণ ছিল ইউআন শিকাই এর নৃশংসতা, কুওমিন্টাং দলকে নিষিদ্ধ বলে ঘোষণা, 21 দফা দাবি প্রতিবাদ ইত্যাদি নানা কারণে চীনে 1919 খ্রিস্টাব্দে চৌঠা মে বৌদ্ধিক আন্দোলনের সূচনা হয়। পরের প্রশ্ন, চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? চুক্তিবদ্ধ শ্রমিক বলতে সেই শ্রমিক শ্রেণীকে বোঝায় যারা কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট কাজ করার চুক্তিতে আবদ্ধ হয়। পরের প্রশ্ন, বিদেশের কোন কোন স্থানে চীনা চুক্তিবদ্ধ শ্রমিকদের পাঠানো হতো? বিদেশের কোন কোন স্থানে চীনা চুক্তিবদ্ধ শ্রমিকদের পাঠানো হতো? আমেরিকা, কিউবা, অস্ট্রেলিয়া ইত্যাদি জায়গায় পাঠানো হতো। তো আজকে এই ছিল আমাদের প্রশ্ন, আজকে এই পর্যন্তই থাকলো। কেমন?